তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কাসাবা চাষের উপরে হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সায়ন চক্রবর্তী এবং এখন আমি আমার ইউনিভার্সিটির ভেজিটেবল রিসার্চ ফিল্ডের মধ্যে দাঁড়িয়ে আছি, যার ইনচার্জ আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর সুব্রতী চ্যাটার্জি। এবং এদিকে আপনারা দেখুন যে কত সুন্দরভাবে কাসাবা অর্থাৎ শিমুল আলুর গাছকে হারভেস্ট করা চলছে। তো আমাদের মধ্যে আজকের স্যারও উপস্থিত আছে। তো স্যারের থেকেই আমরা জানবো যে কোন পদ্ধতি অবলম্বন করলে সহজেই আমরা এই আলুর চাষটা নিজেদের জমিতে করতে পারি। নমস্কার। তো সায়ন তো অলরেডি আপনাদেরকে সবাইকে জানিয়েছে যে আমাদের এখানে ক্যাসাভা চাষ হচ্ছে। ক্যাসাভাকে আমরা ট্যাপিওকাও বলে থাকি এবং এটার বাংলা নাম হচ্ছে শিমুল আলু। তো সাধারণত পশ্চিমবাংলায় এর চাষ খুব একটা জনপ্রিয় নয়। যেগুলো বাঁকুড়া, পুরুলিয়া বা যেখানে একটু রুক্ষ স্বভাবের মাটি দেখতে পাওয়া যায়, জলসেচের একটু সমস্যা থাকে, সেই সমস্ত জায়গায় কৃষক বন্ধুরা এই চাষটা করে থাকেন। তো শিমুল আলু এটা হচ্ছে একটা কন্দ জাতীয় ফসল এবং ট্রপিক্যাল ফসল, মানে গরমকালীন কন্দ জাতীয় ফসল আমরা বলতে পারি। তো কন্দ জাতীয় ফসলের মতনই এরও কিন্তু স্টার্চের পরিমাণ ব্যাপক। আপনারা এই যে টিউবারগুলো দেখতে পাচ্ছেন নিচে যেগুলো হয়ে রয়েছে, এগুলো কিন্তু স্টার্চের বিরাট বড় উৎস বলা যেতে পারে। এবং আমরা বিভিন্ন উপোস বা এই সমস্ত জিনিস করবার পরে যে সাবুদানা খাই, আপনারা জানলে হয়তো অবাক হবেন যে সাবুদানা কিন্তু এই ক্যাসাভা গাছের কন্দ থেকেই তৈরি হয়। এই ক্যাসাভা গাছ সম্পর্কে যদি আমরা আরেকটুখানি বলি, তো দক্ষিণ ভারতে তামিলনাড়ু, কেরালা এই দুটো রাজ্যে প্রধানত, এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, এই দুটো জায়গাতে কিন্তু প্রত্যেকটা বাড়িতে আপনারা এই গাছটার উপস্থিতি লক্ষ্য করবেন। কিন্তু পশ্চিমবঙ্গে চাষ খুব একটা প্রচলিত নয়। আমাদের যেটা বলবার উদ্দেশ্য যে আমরা এই চাষটা এই অঞ্চলে অর্থাৎ গজপতি ডিস্ট্রিক্ট ওড়িশাতে এটা করেছি এবং এর যে প্ল্যান্টিং মেটেরিয়াল কিন্তু হচ্ছে গিয়ে এর যে কাটিং থেকেই কিন্তু এর চারা তৈরি করা সম্ভব, এর কোনো বীজ তৈরি হয় না। তো যে অঞ্চলে একটুখানি বৃষ্টির পরিমাণ কম, যেখানে জলসেচের সুবিধা নেই, সেখানে কিন্তু এই ফসলটি অত্যন্ত সফলতার সঙ্গে চাষ করা যেতে পারে। এর বাণিজ্যিক মূল্যও কিন্তু যথেষ্ট বেশি। তো সাধারণভাবে আপনাদের যদি একটু চাষের সম্পর্কে বলি, তাহলে যদি জলসেচের মিনিমাম বন্দোবস্ত থাকে, তাহলে সারা বছরে যে কোনো সময়, শীতকাল ব্যতীত যে কোনো সময় আপনি এর কাটিং কিন্তু আপনার জমিতে লাগাতে পারেন। আর যদি বিন্দুমাত্র জলসেচের সুবিধা না থাকে, তাহলে বলবো যে বর্ষার ঠিক আগে আগে বা বর্ষার একটা বৃষ্টি পড়বার পর, সাধারণত জুন জুলাই মাস, এই সময়টাতে আমরা এর প্ল্যান্টিং করতে পারি। আর যদি জলসেচের সুবিধা থাকে, আগেই বললাম যে কোনো সময় করা যেতে পারে। তো সাধারণত এর একটা সারি থেকে আর একটা সারির দূরত্ব 1 মিটার বা 1 মিটার 20 সেন্টিমিটার হওয়া উচিত, এবং একটা কাটিং থেকে আর একটা কাটিং এর দূরত্ব 80 থেকে 90 সেন্টিমিটার হওয়া উচিত। অর্থাৎ একটা সারি থেকে একটা সারিতে একটা কাটিং এর সঙ্গে আর একটা কাটিং এর যে দূরত্ব। তো এই চাষটা করা কিন্তু ভীষণ সহজ। এতে কোনো রকম সেরকম যে যত্ন আত্তি লাগে অন্যান্য ফসলের মতো, তা কিন্তু নয়। এতে কোনো খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না, এতে কোনো জল সেচের প্রয়োজন পড়ে না, গাছ অটোমেটিক্যালি গ্রো করতে থাকে এবং দীর্ঘমেয়াদী একটি ফসল 8 থেকে 9 মাস পরে এই ফসল কিন্তু কাটা যায়। একটা জিনিস এক্ষেত্রে বলে রাখি, সেটা হচ্ছে যে এর একটা অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে হাইড্রোজেন সায়ানাইড। তো আজকাল আমাদের যে বিভিন্ন কৃষি অনুসন্ধান পরিষদে, ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের CTCRI, সেন্ট্রাল টিউবার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, তারা চেষ্টা করছে যে নন অ্যাক্রিড ভ্যারাইটি ডেভেলপ করবার, অর্থাৎ যেগুলোতে এই HCN এর পরিমাণটা কম। তো আমরা এখানে যে ভ্যারাইটিটা চাষ করেছি সেটা হচ্ছে H97 ভ্যারাইটি, এবং এই ভ্যারাইটিটা হচ্ছে গিয়ে CTCRI ভুবনেশ্বর, এদের যে রিজিওনাল সেন্টার রয়েছে ভুবনেশ্বর, সেই ভুবনেশ্বর থেকে আমরা সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি গত বছর যে কিষাণ মেলা হয়েছিল, অর্থাৎ 2025 সালের কিষাণ মেলার সময়, সেখান থেকে আমরা এর প্ল্যান্টিং মেটেরিয়াল কালেক্ট করি এবং গত বছর মে মাসে আমরা কিন্তু এই গাছটি
কাটিং লাগায়। আর এখন আমরা দাঁড়িয়ে আছি ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারির 15-16 তারিখ। আজকে আমরা এটা হারভেস্ট করছি, অর্থাৎ মোটামুটি 8 থেকে 9 মাস পরে এর হারভেস্টিং করা সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন প্রলিফিক ইল্ড এবং এক একটা কন্দের ওজন এবং দৈর্ঘ্য, তার সঙ্গে সঙ্গে তার প্রস্থ, প্রত্যেকটাই কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, এতে কোনো রকম রোগ পোকার কোনো সমস্যা নেই, কোনো রকম খাবার দেওয়ার দরকার পড়ে না, কোনো রকম জলের দরকার পড়ে না। অর্থাৎ আপনাদের যাদের জমি রয়েছে এবং যে জমিতে হয়তো অন্য কোনো চাষ করা সম্ভব হচ্ছে না, আপনারা সেগুলোকে পতিত ফেলে রেখে দিয়েছেন, সেখানে শুধুমাত্র এই জিনিসটার কাটিংটা এনে, যেরকম ভাবে আমি বললাম, সারি থেকে সারির দূরত্ব এবং কাটিং থেকে কাটিং এর দূরত্ব, সেইটাকে মেনটেন করে লাগান, আপনারা কিন্তু এর থেকে ব্যাপক পরিমাণ উপকৃত হতে পারেন। অর্থাৎ জমিকে না ফেলে রেখে এই ফসলের চাষ করুন, এর থেকে আপনার লাভের মুখ দেখতে পারেন আপনি। ধন্যবাদ। তো বন্ধুরা, আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এই কাসাভাটাকে আপনারা নিজেদের জমিতে কিভাবে চাষ করতে পারেন। তো ফার্স্ট ইয়ার থেকে এখন আমাদের 4th ইয়ার হয়ে গেল, আমরা কিন্তু স্যারের আন্ডারেই কাজ করে আসছি এবং বহু জিনিস স্যারের থেকে শিখছি। তো স্যারের থেকে আমরা আরেকটা জিনিসও জানবো যে আপনারা যে এই গাছটাকে চাষ করবেন, তো এর কাটিং আপনারা কোথা থেকে পেতে পারেন। হ্যাঁ, তো সায়ন, তুই যেটা জিজ্ঞাসা করলি সেটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ যে কোনো ফসল যখন আমরা চাষ করব, তার সেটা বীজই হোক বা সেটার কাটিংই হোক, তো সেটা একদম স্বীকৃত কোনো একটা জায়গা থেকে সংগ্রহ করাটা চাষি ভাইদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি এই চাষে উদ্যোগী হন, তাহলে আপনাদের এর কাটিং সংগ্রহ করবার জন্য আপনারা পশ্চিমবঙ্গের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা কিনা মোহনপুর নদিয়াতে স্থিত, সেখানকার AICRP টিউবার ক্রপস, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আরেকবার বলি, BCKV AICRP টিউবার ক্রপস, অথবা আপনারা CTCRI সেন্ট্রাল টিউবার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট ভুবনেশ্বর, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। না হলে পরে সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটা পারলাকে মুন্ডি, যেখানে আমাদের MS স্বামীনাথন স্কুল অফ এগ্রিকালচার রয়েছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা এখান থেকে, এই সমস্ত জায়গাগুলি থেকে খুবই স্বল্প মূল্যে ভালো গুণমানের চারা সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে এই ফসলটার চাষ করা কতটা সোজা। তো আগামী দিনে আপনারাও হয়তো এই ফসলটার চাষ করতে উদ্যোগী হবেন। তো কিছুক্ষণ আগেই আমাদের স্যার কিন্তু এই ফিল্ড থেকে বেরিয়ে গেছেন, কারণ স্যারের একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে। তো অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, একটা লাইক এবং শেয়ার করে দেবেন। নমস্কার।